যাই। আচ্ছা, আজকে একটা অত্যন্ত উদ্বেগজনক খবর পাওয়া গিয়েছে। সেটা হচ্ছে কাশ্মীরে অমরনাথ যাত্রা যারা করছেন তাদের উপর বেপরোয়া গুলি চালিয়েছে জঙ্গিরা। তো প্রাথমিকভাবে যে খবর পাওয়া গেছে তাতে কয়েকজন গুরুতরভাবে জখম। আমরা আশা করি তাদের প্রপার ট্রিটমেন্ট হবে। কিন্তু কাশ্মীর, যেখানে কেন্দ্রীয় সরকার নানা রকম সব দাবি করে আসেন, সেখানে পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো। পর্যটকরা অমরনাথ যাত্রা করছেন এবং সেখানে জঙ্গিরা এলোপাথাড়ি গুলি চালাচ্ছে। এটা তো বড় সড়ো নিরাপত্তার গাফিলতি বা ব্যর্থতা। প্রতিরক্ষা দফতর এবং স্বরাষ্ট্র দফতর, কেন্দ্রীয় সরকার এবং ওখানকার যারা স্থানীয় প্রশাসনে আছেন, তো তারা করছেন কি? এই সুরক্ষাটা দেওয়ার দায়িত্ব নরেন্দ্র মোদী সরকারের। অমরনাথ যাত্রা করছেন যারা, অমরনাথ যাত্রা করছে, এর আগে আমরা পুলওয়ামাতে দেখেছি সেনাবাহিনীর উপর কি ধরনের ঘটনা ঘটেছে, জওয়ানরা মারা গেছিলেন। তারপরে কেন্দ্রের বিজেপি নানা রকম সব দাবি করে কাশ্মীর নিয়ে, সেখানে জঙ্গিরা ঢুকে এলোপাথাড়ি গুলি চালাচ্ছে। এ তো ভয়ঙ্কর ব্যাপার, ভয়ঙ্কর ব্যাপার। জঙ্গিরা ঢুকে এলোপাথাড়ি গুলি চালাচ্ছে, তীর্থযাত্রীদের জীবন বিপন্ন। বিস্তারিত খবর আসছে, আমরাও খবর নেওয়ার চেষ্টা করছি। আমরা এই ঘটনা নিয়ে রাজনীতি চাই না। কাশ্মীরে যেভাবে তীর্থযাত্রীদের উপর, অমরনাথ যাত্রীদের উপর জঙ্গিরা গুলি করেছে, আমরা নিশ্চয়ই রাজনীতি এটা নিয়ে চাই না। কিন্তু কি করে হলো, এই সব দিক তো খতিয়ে উচ্চ পর্যায়ে তদন্ত দরকার। কি করে হলো, কারা করলো? জঙ্গিরা ঢুকে এসে করলো, নাকি অমরনাথ যাত্রীদের উপর হামলা দেখাবার জন্য করানো হলো? কোনটা কি হলো সেটা তো তদন্ত দরকার। আর সাদা চোখে যেটা বলা হচ্ছে যে জঙ্গিরা ঢুকে গুলি চালিয়েছে, তাহলে কেন্দ্রীয় সরকার কি করছিল? সীমান্ত দিয়ে জঙ্গিরা ঢুকলো কি করে? যারা কেন্দ্রীয় সরকার আর বিজেপি অন্য রাজ্য নিয়ে বড় বড় কথা বলার আগে কাশ্মীরের ঘটনা, মণিপুর জ্বলছে, অন্য রাজ্যের ঘটনাগুলোর দিকে নজর করুন। ওখানে এবার কটা কমিশন যাবে? ওখানে কটা কমিশন যাবে? কেন্দ্রের কটা এজেন্সি যাবে? এনআইএ তদন্ত হবে? সিবিআই কেন হবে না? মানবাধিকার কমিশন যাবে না কেন? মহিলা আক্রান্ত হয়ে থাকলে সেখানে এবার মহিলা কমিশন যাক। নিরাপত্তার ব্যবস্থা করতে পারেন না, পাঠাচ্ছিলেন কেন? নিরাপত্তার ব্যবস্থা করতে পারেন না, পর্যটকদের পাঠাচ্ছিলেন কেন? তীর্থযাত্রীদের পাঠাচ্ছিলেন কেন? পশ্চিমবঙ্গ নিয়ে বড় বড় কথা বলতে আসেন, এখানে বৃহত্তর একটা ষড়যন্ত্র করিয়ে দেখাতে চান যে এখানে কি ঘটনা ঘটে। কাশ্মীরটা দেখান এবার। কাশ্মীরে কাদের ব্যর্থতা? কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক কি করছে? আঙুল চুষছে। যে রুট দিয়ে পর্যটকরা যাচ্ছে, কেন তাদের, যেখানে তীর্থযাত্রী যাচ্ছে, কেন সেই রুটে যথাযথ ব্যবস্থা ছিল না নিরাপত্তার? যে রুট দিয়ে, যে যাত্রাপথ দিয়ে অমরনাথ যাত্রীদের যেখানে যাতায়াত করা, যেখানে মুভমেন্ট, কেন সেখানে প্রপার সিকিউরিটি কভারেজ ছিল না? এই প্রশ্নগুলোতে এবার সামনে আসছে। কেন্দ্রীয় সরকারকে কৈফিয়ত দিতে হবে। আমরা চাই যে ওখানে যারা আহত হয়েছেন প্রপার ট্রিটমেন্ট হোক, তাদের যেন আর কোনো শারীরিক অবস্থার অবনতি না হয়। কিন্তু সুরক্ষা ব্যবস্থার যে অবনতি হয়েছে, বিজেপির হাতে দেশের সীমান্ত যে নিরাপদ নয়, আভ্যন্তরীণ সুরক্ষাতেও তারা ব্যর্থ, সেটা
এই ঘটনায় প্রমাণ হয়ে গেল। ভিডিওটা দেখতে পাওয়া যাচ্ছে, সেখানে হচ্ছে কে কোন রিলিজিয়ানে সেটাকে রিভিল করা হচ্ছে, তারপর গুলি চালানো হয়েছে, যারা আহত হয়েছেন তারাও সেটা বলছেন। ওখানে গিয়ে কোথাও একটা বিভাজন, ধর্মীয় বিভাজন বা উস্কানি থাকছে। আমি তো বলছি গোটা ঘটনাটার পূর্ণাঙ্গ তদন্ত চাই, পূর্ণাঙ্গ তদন্ত চাই। জঙ্গিরাই হামলা করেছে, কারা, তারা কারা, যারা হামলা করলো তারা কারা? জঙ্গিরা হামলা করলো, জঙ্গিদের তো আমরা হামলা করতে দেখি যখন, তারা এলোপাতাড়ি গুলি চালায়, তারা তো পুরো নির্বিচারে গুলি চালায়। তারা নাম পরিচয়, ঠিকানা এবং অন্য পরিচয় জেনে গুলি চালাচ্ছে, তাহলে এটা নির্দিষ্টভাবে কোনো একটা ধর্মীয় আবেগ উস্কে দেওয়ার জন্য কেউ এই ধরনের প্লটে আছে কিনা সেগুলো তো তদন্ত হওয়া উচিত, সেটাও তো একটা তদন্ত হওয়া দরকার। ফলে অত্যন্ত উদ্বেগজনক ঘটনা। যদি জঙ্গিরাই হামলা করে থাকে, ধরে নিচ্ছি জঙ্গিরাই হামলা করেছে, তাহলে এটা নিশ্চিতভাবে উদ্বেগের। আবার যদি নির্দিষ্ট ধর্মীয় আবেগকে উস্কে দিতে এই ধরনের হামলাকে ব্যবহার করা হয়, তাহলে জঙ্গি হামলার পেছনে কোনো রহস্য ছিল কিনা সেটাও তদন্তের। কিন্তু পুরো অমিতাভ বচ্চনের কোহরাম সিনেমার প্লটের মতো সব গল্প আসছে। আজকে চাকরি প্রার্থীরা ধর্ণা করছে, চূড়ান্ত কষ্টের মধ্যে দিয়ে ওদের দিন কাটছে। বলছে খিচুড়ি খাচ্ছে, লাইনে দাঁড়িয়ে খিচুড়ি নিচ্ছে রোদের মধ্যে, কেউ আবার রাস্তায় শুয়ে পড়ছে। সজল ঘোষ আমার বায়োটা লেখ দিয়ে ওদেরকে অ্যাসিস্ট্যান্স দিচ্ছে। কি বলবো? কিছুই বলবো না, কারণ এ বিষয়ে যা যা বলার মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, এবং এ বিষয়ে যা যা বলার মাননীয় শিক্ষামন্ত্রী সবিস্তারে বলেছেন। ফলে এই এসএসসি এবং এই বিষয়টি নিয়ে আমরা দলের তরফ থেকে এখন একটি শব্দও বলবো না। আমি একটি প্রশ্নেরও, এই সংক্রান্ত প্রশ্নের উত্তর দেবো না, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, মাননীয় শিক্ষামন্ত্রী বিস্তারিত বলেছেন। আমাদের শুধু একটাই অ্যাপিল, যেখানে রাজ্য সরকার সকলের জন্যই রিভিউ পিটিশনের প্রস্তুতি নিচ্ছে, সেখানে এমন কিছু করবেন না, এমন কারুর কোনো প্ররোচনায় পা দেবেন না যাতে আইনি প্রসেসটায় কোনো বিঘ্ন ঘটে। এমন অনেক বন্ধু সেজে মুখোশ পরা লোক ভিড়ের মধ্যে আসবে, যারা চাইছে প্রভোগ করে এমন সিন তৈরি করতে, এমন জটিলতা তৈরি করতে, যাতে রিভিউ পিটিশন নিয়ে এই শুনানিটা কোনো আইনি জটিলতায় পড়ে। সেই ধরনের মুখোশধারী বন্ধুদের থেকে দয়া করে সাবধান থাকুন। যারা এত খেটে খুঁটে ন্যায্যভাবে চাকরি পেয়েছেন, শিক্ষকতা করছেন বা অন্য কাজ করছেন, তারা তাদের একজনেরও কোনো কর্মচ্যুতি যাতে না হয়, আমরা সবাই এ বিষয়ে একমত, এবং তাদের উদ্বেগ এবং তাদের যন্ত্রণায় আমরা নিশ্চিতভাবে গুরুত্ব দিয়ে পুরো দস্তুর তাদের সঙ্গে আমরা আছি। যারা ন্যায্যত, যারা এত পরিশ্রম করে কষ্ট করে তারা নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে চাকরি পেয়েছেন, শিক্ষকতা করছেন বা আনুষঙ্গিক কাজ করছেন, তাদের এই ধরনের কর্মচ্যুতি কোনো অবস্থায় মানা যায় না। ফলে তাদের যে মূল সমস্যা, আর্থিক সমস্যা, সামাজিক সংকট, তাদের যে যন্ত্রণা, এখানে আমরা একমত, এবং এইটার থেকে বেরিয়ে আসার জন্য একটা আইনি প্রসেস মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার চালাচ্ছে। ফলে দয়া করে একটু ধৈর্য রাখুন, একটু আস্থা রাখুন মুখ্যমন্ত্রী এবং সরকারের উপর, যাতে রিভিউ পিটিশনটার আইনি প্রসেস অন্য কোনো জটিলতায় পড়ে না যায়। আবার বলছি, অনেক ছদ্মবেশী বন্ধু আসবেন, যাদের মূল উদ্দেশ্য হচ্ছে এমন জটটা পাকিয়ে দেয়া, এমন কিছু দৃশ্যের অবতারণা করা যাতে
মূল আইনি লড়াইটা ডিস্টার্ব শুধু নয়, ডাইভার্টেড হয়ে যায় এবং তাদের কিছু নিজেদের রাজনৈতিক এজেন্ডা ফুলফিল হয়ে যায়। যারা কষ্টে আছেন, যন্ত্রণায় আছেন, ক্রোধে আছেন, রাগে আছেন, অভিমানে আছেন, উদ্বেগে আছেন, তাদের মানসিক অবস্থার সুযোগ নিয়ে এই ছদ্মবেশী বন্ধুরা যে প্ররোচনাটা দিতে যাচ্ছেন, দয়া করে এদের প্ররোচনায় পা দেবেন না। এর বাইরে এসএসসি নিয়ে টেকনিক্যাল কোনো কথা বলবো না, কারণ ওটা আমাদের এখতিয়ার নয়, আমারও এখতিয়ার নয়। মাননীয় শিক্ষামন্ত্রী এ বিষয়ে যা যা বলার বলেছেন, আর ওভারঅল যা বার্তা দেওয়ার মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন। বলছি জুনিয়র ডাক্তার্স ফ্রন্ট এই আরজি করে ওরা তো কনসিস্টেন্টলি এসএসসি এদের সঙ্গে আছে, মানে গতকাল জুনিয়র ডক্টরস ফ্রন্ট তারা রাজনৈতিক উদ্দেশ্যে সরকার বিরোধী কুৎসা করেছিল আরজি করার সময়। এরাই হচ্ছে ওই 150 গ্রামের গল্প ছাড়া লোকজন, এরাই মিথ্যার পর মিথ্যা, রক্তমাখা গ্লাভস এরা দেখিয়েছিল। এই মিথ্যাচারীরা এরা সরকারের বিরুদ্ধে মিথ্যা প্রচার করেছে দিনের পর দিন। এরা উস্কানি দিতে, প্ররোচনা দিতে, নিজেদের স্বার্থে তারা ওখানে গিয়েছে। ফলে যে বা যারা একাধিক সংগঠন যেগুলো সরকার বিরোধী, যেগুলো সমস্যার সমাধান চায় না, যারা জট পাকাতে চায়, তারা বন্ধু সেজে ওখানে যাচ্ছে। আরে ভাই, যাচ্ছে যখন আপনাদের হাতে, এই জেডিএফের হাতে তো কোটি কোটি টাকা রয়েছে, তো সকলের এই যে যা দরকার আপনাদের ফান্ড থেকে কিনে দিন। তাহলে আবার নতুন করে এইসব টাকা পয়সা তোলা শুরু হয়ে গেছে, তো টাকা দিন, এসব টাকা তোলা শুরু হয়ে গেছে তো এই আন্দোলন দেখিয়ে। এটা কোনো কাজের কথা? এ তো টাকা তোলা শুরু হয়ে গেছে, দেখুন এই তো টাকা তোলা শুরু হয়ে গেছে কিউআর কোড দিয়ে। কষ্টে আছি, এদের জন্য খাবার জল, নিশ্চয়ই কষ্ট তো বটেই, তারা সংগ্রাম করছেন। টাকা তোলা শুরু, সেই পুরনো খেলা। কে পার্সোনাল অ্যাকাউন্টে তুলছেন, কার কাছে টাকা যাবে, শেষে কোনো হিসাব নেই। আমরা আবার বলছি, আমরা যারা সত্যি কষ্ট করেছেন তাদের সঙ্গে আমরা আছি। আমরা কেউ চাই না, মুখ্যমন্ত্রী চান না, শিক্ষামন্ত্রী চান না যে এইভাবে আপনাদের এই কষ্টটা চলুক। এটার থেকে কিভাবে অবসান ঘটানো যায় তার চেষ্টা চলছে। আর বাকি যারা যাচ্ছে তারা তাদের উদ্দেশ্য সাধনে যাচ্ছে। অনেক স্লোগান আমরা দেখতে পাচ্ছি ওখান থেকে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত স্লোগান দেখলেই বোঝা যাচ্ছে। অর্থাৎ সমস্যাটা সমাধানটা বড় কথা নয়, কিভাবে এটা দিয়ে একটা রাজনীতি করা যায় তার চেষ্টা হচ্ছে। সিপিএম ভুলে গেল তাদের জমানায় কি কি হয়েছে? সিপিএম ভুলে গেলে ত্রিপুরায় কি কি হয়েছে? গোটা প্যানেল জুনিয়র ডক্টরস ফ্রন্ট যান না ত্রিপুরায়, সিপিএম জমানায় 10,323 জনের প্যানেল খারিজ হয়েছে অনিয়মে। বিজেপি প্রতিশ্রুতি দিয়েও তাদের উপর লাঠি চালিয়েছে, বিকল্প কাজ দিতে পারেনি। তখন এই সিপিএম এর উকিলরা সুপ্রিম কোর্টে গিয়ে বলেছে কয়েকজনের ভুলের জন্য গোটা প্যানেল বাতিল হতে পারে না। মধ্যপ্রদেশের ব্যাপন কি হয়েছে? কদিন আগে একটা সেন্ট্রাল পরীক্ষা কি হয়েছে? এখানে যদি কোথাও কারুর কোনো সমস্যায় কেউ পড়ে থাকেন কারুর জন্য, তাদের বিরুদ্ধে তদন্ত হোক, তারা উচ্ছন্নে যাক, কিন্তু কেউ যাতে বিপদে না থাকেন, মুখ্যমন্ত্রী সরকার পাশে দাঁড়িয়ে জটটা খোলার চেষ্টা করছে। এই সময় যখন এই রিভিউ পিটিশন বা এবং আনুষঙ্গিক আইনি কথা হচ্ছে, আর প্রত্যেকটা আইনি পদক্ষেপ এইভাবে তো ঢাকঢোল পিটিয়ে করা সম্ভব না। এরা তো প্ররোচনা দিচ্ছে, সেটা এরা শেখাচ্ছে। বলুন, এখনই বলে দিতে, এখনই জানিয়ে দিতে, এখনই প্রকাশ করতে। এগুলো কারা বলছে? যারা চায় এগুলো করলে আইনি জট তৈরি হবে, তারা এই প্রভোকেশনটা দিচ্ছে। দয়া করে এর মধ্যে পা দেবেন না। এখনই এটা বলতে হবে, এখনই এটা করছেন কিনা জানাতে হবে, এখনই এটা ডিমার্কেট করতে হবে। এটা এক ধরনের জট পাকাবার চেষ্টা, এটা জটটা বাড়ানোর চেষ্টা হচ্ছে। ফলে দয়া করে এমন কোনো প্ররোচনায় পা দেবেন না। এরা এই জুনিয়র ডাক্তারদের যে অংশটা গেছে, এরা ওই 150 গ্রাম রুটি ছিল গোড়ায়,
এরা তথ্য গোপন করেছিল, এরা সই করে এসেছিল ময়না তদন্ত হোক, এরা সই করেছিল ময়না তদন্ত হোক, এরা সই করেছিল দেয়াল ভাঙা হোক, সব গোপন করে তারপর রাস্তায় নাটক করছিল আর পাবলিকের টাকা তুলছিল। এদের প্ররোচনায় পা দেবেন না, বা এই ধরনের যারা আছে তাদের প্ররোচনায় দয়া করে পা দেবেন না। আপনাদের সঙ্গে আমরা সবাই আছি, সরকার আছে। যদি কোথাও কোনো ভুল থাকে, যদি কারুর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে এবং কারুর কোনো ব্যক্তির জন্য বা কোনো ব্যক্তির জন্য যদি আপনাদের চোখের জল পড়ে থাকে, সেগুলো সর্বনাশ হোক, সেগুলো উচ্ছন্নে যাক। কিন্তু আপনাদের বিপদটা থেকে বের করার যে চেষ্টাটা হচ্ছে, দয়া করে সেটাকে রাজনৈতিক ঘোলা জলে বিঘ্ন ঘটাতে দেবেন না। পুরান্দা, যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ্যে আনা না হলেও সমস্ত স্কুল শিক্ষা কমিশন থেকে, দপ্তর থেকে সমস্ত ডিআইদের কাছে পাঠানো হয়েছে যোগ্য কারা, তাদের বেতন ফেরত দিতে হবে না তার লিস্ট। প্রশাসনিক বিষয়, আমি কোনো এখানে আমি কোনো এই বিষয়ে উত্তরই দেবো না। আমি জানিও না, আমার এখতিয়ারও নয়। এ নিয়ে দল এই মুহূর্তে কোনো রাজনৈতিক বক্তব্যও রাখবে না। যেটা প্রশাসনিকভাবে হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেটুকু বলার বলেছেন, মাননীয় শিক্ষামন্ত্রী সবিস্তারে বলেছেন, শিক্ষা দপ্তর এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা আইনি পরামর্শ নিয়ে যা যা করার করছেন, আর সকলের মঙ্গলে রিভিউ পিটিশন বা এই ধরনের কিছুর একটা প্রস্তুতি চলছে। এর বাইরে আমরা কোনো টেকনিক্যাল বিষয়ের উত্তর দেবো না, তারা দিচ্ছেন। একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী আজকে আবার মুর্শিদাবাদের গোটা ঘটনাতে বহিরাগতদের যে তত্ত্ব সেটা আবার আজকে খাড়া করেছেন। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে ওখানে বাবা ছেলেকে যে খুনের ঘটনায় যে অ্যারেস্ট হয়েছে তারা মুর্শিদাবাদের বাসিন্দা। আমি আবার বলছি, মুর্শিদাবাদের ঘটনার পেছনে যা অভিযোগ, বিপুল গভীর একটা ভয়ঙ্কর গভীর চক্রান্ত এবং দুতরফের বহিরাগতদের খবর পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে পূব দিকে সীমান্ত পার হয়ে আসা, আর একটা হচ্ছে পশ্চিম দিক থেকে অন্য রাজ্য থেকে আসা, এই ধরনের অভিযোগ এসছে। এবার যারা মাস্টার মাইন্ড তারা সীমান্ত পার করে এসছে। এই যে বিজেপি ওয়াকফ বিল নিয়ে প্রভোকেশনটা দিয়ে দিয়েছে, এলাকায় ক্ষোভ ছিল, সেই ক্ষোভটা হয়তো গণতান্ত্রিক পদ্ধতিতে ছিল, কিন্তু সেখানে এরা এসে গণ্ডগোলটা দিয়ে মানুষকে উস্কে, মানুষকে প্রভোগ করে, লুটপাট চালিয়ে, খুন জখম করে পালিয়ে গেছে। যারা পালিয়ে গেছে তদন্ত চলছে, আর যারা এখানে থেকে তাদের প্ররোচনায় পা দিয়েছে এখানকার বাসিন্দারা, তাদের একজনকেও ছাড়া হবে না, তাদের পুলিশ ধরতে শুরু করেছে। না, কিন্তু এই মার্ডার কেসটাতেই যারা অ্যারেস্ট হলো, হরগোবিন্দ দাস আর ছিলেন, তো তারা তো মুর্শিদাবাদই বাসিন্দা। আমি তো এতক্ষণ সে কথাই বললাম যে গন্ডগোলটা মাস্টার মাইন্ড, যারা প্লট, যারা উস্কেছে, যারা প্ররোচনা দিয়েছে, সেগুলো বহিরাগত প্লট। এটা হাঙ্গামা করেছে। শুভেন্দু অধিকারী নিজে আপনাদের বাইট দিয়ে বলেছেন বাংলাদেশ থেকে, বাংলাদেশের স্টাইলে লুট করে পালিয়েছে। তো এবার বাংলাদেশ থেকে এসে যারা পালিয়েছে, সেটা তো বিএসএফ কেন অ্যালাউ করেছে? বিএসএফ এর ভূমিকা তদন্তে থাকবে। আর দ্বিতীয়ত, তাদের পাল্লায় পড়ে এখানকার যে বাসিন্দারা এই ধরনের অপরাধে জড়িত হয়েছে, তো তাদের অ্যারেস্ট করা হচ্ছে। এটা তো পুলিশের কাজ। যারা এখানে থেকেও এই জিনিস করেছেন, বহিরাগতদের উস্কানিতে পা দিয়েছেন, খুন জখম করেছেন, তাদের অ্যারেস্ট করা হচ্ছে। একটা অন্য কনটেক্সটে বলছি যে মেদিনীপুরে এসএফআই আর ডিএসওর একটা অ্যাজিটেশন ছিল, যেটা নিয়ে বিরাট ঝামেলা হয়েছিল, অশান্তি হয়েছিল। ওটাতে আজকে মাননীয় কলকাতা হাইকোর্ট মুরলীধর শর্মা তাকে ইনভেস্টিগেশন করার অর্ডার দিয়েছে। আইনি বিষয়, কোর্টের রায়, প্রশাসনিক বিষয়, কোনো রাজনৈতিক মন্তব্য করব না। এটাতে হচ্ছে দুজন কলেজ স্টুডেন্টকে লকআপের মধ্যে যে ধরনের অত্যাচার করা হয়েছিল সেই অভিযোগটা প্রমাণিত হলো কোর্টের মধ্যে, এবং সিসিটিভি ট্যাম্পার করা হয়েছিল, সেই কারণেই এসআইটি তৈরি করে দিল হচ্ছে হাইকোর্ট। না, সেটা আমি তো আবার বলছি যে এটা যেহেতু আদালতের নির্দেশ, ফলে এখানে যা বলার নিশ্চয়ই সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা বলবেন, তাদের যা বক্তব্য তারা বলবেন। আর যখন একটি তদন্ত বিষয় হয়েছে, তাহলে তারা তদন্ত করে দেখবেন বিষয়টা। জগন্নাথ মন্দির দীঘায়, সেখানে বিজেপি তৃণমূলকে বলছে ভেজাল হিন্দু। আরে আমি একটা জিনিস বুঝতে পারছি না, দীঘায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ দেবের মন্দির তৈরি করছেন, যেটা নিয়ে একটা প্রবল আগ্রহ, অপূর্ব স্থাপত্য, পর্যটন কেন্দ্রের সঙ্গে মন্দিরে জগন্নাথ দেবের আরাধনায় নতুন মাত্রা। গোটা বাংলা শুধু নয়,
সর্বত্র একটা কৌতূহল, তাহলে বিজেপির এত জ্বলছে কেন? এতে বিজেপির এত জ্বলছে কেন? যারা নিজেদের হিন্দু 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 বলে, জগন্নাথ দেবের মন্দির হয়েছে, এত রেগে যাচ্ছে কেন? আবার বিজেপি তো এটা মনে রাখে যেন যে এই মন্দিরের যখন পরিকল্পনা প্রথম ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন কিন্তু আজ যারা বিজেপিতে রয়েছেন তারা অনেকেই কিন্তু তখন তৃণমূলে ছিলেন এবং তারা তখন ধন্য ধন্য করতেন। আজকাল বিজেপিতে গিয়ে অ্যাকচুয়ালি বিজেপিটা হচ্ছে একটা ভেজাল হিন্দু, বিজেপি হচ্ছে বিকৃত হিন্দু, ডিস্টর্টেড হিন্দু। রাজনীতির মার্কেটিংয়ের জন্য হিন্দু ধর্মকে ব্যবহার করা ডিস্টর্টেড হিন্দুত্ব হচ্ছে বিজেপির। তো ফলে সেই কারণে যারা মুখে বলে হিন্দু, তারা মমতা ব্যানার্জি জগন্নাথ দেবের মন্দির করছেন শুনলেই রেগে যাচ্ছে, শুনলেই রেগে যাচ্ছে। বলছি, হাজরা মোড়ে সুকান্ত মজুমদারকে পুলিশ এই মুহূর্তে ডিটেইন করেছে। ওখানে মুর্শিদাবাদ নিয়ে একটা বিক্ষোভ ছিল বিজেপির, শোনা যাচ্ছে অর্থ সংগ্রহ করতে গেছিল সুকান্ত মজুমদার। হাজরা এই মুহূর্তে পুলিশের সঙ্গে ব্যাপক 2008 ব্যাচ ওর চাকরি গেছে। দস্তাদস্তি পুলিশের সঙ্গে হাজরায় সুকান্তকে ডিটেইন করেছে পুলিশ। না না, সুকান্তবাবু একটু ইচ্ছাকৃতভাবে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ছবি তুলতে যাচ্ছেন, কারণ দিলীপবাবু বিয়ে করে শুইয়ে দিয়ে গেছেন প্রচারের আলোয় দিলীপ ঘোষ, কারণ বিয়ে করে ফেলেছেন। ফলে এই দিলীপ ঘোষ একটা বিয়ে করে শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদারকে পুরো শুইয়ে দিয়ে চলে গেছেন। ফলে এদের না যে কোনো মূল্যে এখন প্রচারে থাকতে হবে। এবার দিলীপ ঘোষ আগের দিন বিয়ে করেছিলেন, সেই খবরে পাগল হয়ে গিয়ে দুজনেই দুদিকে রাস্তায় নেমে পড়লো। আজকে শুনলাম দিলীপবাবু সস্ত্রীক গেছেন দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে, সুকান্তবাবু রাগের চোটে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে ছবি তুলছেন। গোটাটাই বিজেপির নিজেদের মধ্যে একটা প্রচারের লড়াই চলছে। আমাদের গভর্নর উনি অসুস্থ হয়েছেন, কমান্ডার হাসপাতালে ভর্তি ছিলেন, ওখান থেকে অ্যাপোলোতে অ্যাডমিট করা হয়েছে, অপারেশন হয়েছে। মুর্শিদাবাদ থেকে আসার পরই উনি অসুস্থ হয়ে পড়লেন। দেখুন, রাজ্যপাল সুস্থ হয়ে উঠুন, মাননীয় মুখ্যমন্ত্রী নিজে দেখতে গেছিলেন। রাজ্যপাল, তার সঙ্গে আমাদের কিছু মতপার্থক্য হয় ইস্যু ভিত্তিতে, কারণ তিনি একটা রাজনীতিতে চলেন বলে পরিষ্কার বোঝা যায়, কিন্তু তিনি তো আমাদের রাজ্যের রাজ্যপাল। তিনি সুস্থ হয়ে উঠুন, নিশ্চিতভাবে দ্রুত সুস্থ হয়ে উঠুন এবং চিকিৎসার যে পর্যায়গুলো খুব সুন্দরভাবে হোক, উনি দ্রুত কাজে ফিরুন। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি এবং যে রাজনৈতিক ইস্যুগুলো নিয়ে ওনাকে ওনার বসদের ঠান্ডা করতে বলতে হয়, আমরা ওনাকে সেই জায়গায় পয়েন্ট টু পয়েন্ট বিরোধিতা করি, সেটা আলাদা পার্ট, সেটা থাকবে। কিন্তু রাজ্যপাল সুস্থ হয়ে উঠুন। কিন্তু এই ক্রমাগত ওনাকে এই যে পলিটিক্যাল অ্যাসাইনমেন্ট দিল্লি থেকে যে ক্রমাগত চাপিয়ে দেওয়া হচ্ছে, এই চাপে মানুষটা অসুস্থ হলো কিনা সেটাও তো খোঁজ নিতে হবে। বলছি যে বিষ্ণুপুরের বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি বলছেন যে যার যা অস্ত্র প্রয়োজন তারা পেয়ে যাবেন, ভারতীয় জনতা পার্টি তাদেরকে দেবে, হিন্দুদের সম্মান বাঁচাতে সেই অস্ত্র অবিলম্বে তাকে অ্যারেস্ট করা উচিত। যদি কোনো ব্যক্তি পরিষ্কার বলে থাকেন, অসামরিক ব্যক্তি বা সামরিক ব্যক্তি হলেও এইভাবে তো বলা যায় না যার যা অস্ত্র লাগবে ভারতীয় জনতা পার্টি দেবে। তার মানে বিজেপি এবং তার নেতাদের কাছে বিপুল অস্ত্রের সম্ভার রয়েছে, তো তারাই হচ্ছে অস্ত্রের আমদানি করেন, তারাই অস্ত্রের সাপ্লায়ার, তারাই অস্ত্রের এজেন্ট, তারাই অশান্তির জন্য অস্ত্র ব্যবহার করেন। তো ফলে এই কথাটা বলার জন্য ওনাকে ডেকে জেরা করা উচিত যে ওনার কাছে কি কি অস্ত্র আছে, বা ওনার জ্ঞাতার্থে ওনার পার্টির কার কার কাছে কি অস্ত্র আছে, এগুলো তো ওকে কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত। মুর্শিদাবাদ কাণ্ডে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় একটা খোলা চিঠি দিয়েছেন যে কারা করেছেন কারা আছেন। এই বার্তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা নিয়ে তৃণমূল কংগ্রেস রাজ্য জুড়ে প্রচারে নেমে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দলের সর্বোচ্চ নেত্রী শান্তির জন্য যে বার্তা দিয়েছেন এবং যে বিশ্লেষণ দিয়েছেন, সারা রাজ্য জুড়ে বুথ স্তর পর্যন্ত তৃণমূল কংগ্রেস পরিবারের সদস্যরা, অর্থাৎ তৃণমূল, তার শাখা সংগঠন, তার গণসংগঠন, সবাই এটা নিয়ে প্রচারে নেমে গিয়েছে এবং মানুষের কাছে মুখ্যমন্ত্রীর এই বার্তা আরও নির্দিষ্টভাবে পৌঁছে দেওয়া হচ্ছে। মাস কয়েক আগে তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে মহিলাকে হেনস্থার অভিযোগ উঠছিল এবং তার পরবর্তীতে রাজ্য কমিটির এক সদস্যের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ। আবার বংশগোপাল, এবার কি বলবেন? একের পর এক এই ধরনের অভিযোগ উঠে আসছে। দেখুন, বংশগোপাল চৌধুরী সিপিএমের প্রাক্তন মন্ত্রী, এবারও তো রাজ্য সম্মেলনে আলো করে বসেছিলেন।
তো এই বংশগোপাল চৌধুরীর যেসব জিনিস বেরিয়েছে দেখা গেল, এবং ভদ্রমহিলা যা অভিযোগ করছেন, এবং একটা খুব কুৎসিত সব কথাবার্তা বেরিয়েছে, তো এটা তো সিপিএমের কালচারে পরিণত হয়েছে। সুশান্ত ঘোষের খাটের ভিডিও বেরিয়ে গেল, কে কার কোলে বসে পড়লেন, বংশগোপাল চৌধুরী কাকে চ্যাট পাঠাতে গিয়ে নিজের পেছনে বংশদণ্ড নিলেন, আবার ওদের যে কোচি সব কমরেড মিল্কমেডের কৌটো দেখিয়ে একটি মেয়ের সঙ্গে নানা রকম অঙ্গভঙ্গি করে অসভ্যতা করছে, সেগুলো দেখা যাচ্ছে। গোটা সিপিএম পার্টিটা এরকম একটা বিকৃত মানসিকতায় পরিণত হয়েছে। কেন এখনও এরাই আবার বলে উই ওয়ান্ট জাস্টিস, দ্রুত বিচার চাই, দলের মধ্যে থেকে এখনও ওইগুলো বাইরে আসার পর আবার দেখা গেল বংশবাবু তাকে ফোন করে কী সব পায়ে ধরি কী সব বলছেন, সেই অডিওটাও বেরিয়ে গেল। তো এখন তাহলে এই সিপিএম, এই মোহাম্মদ সেলিম এখনও কেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না? তার কারণ এরা এই কালচারটায় বিশ্বাসী। সুশান্ত ঘোষের খাট থেকে কার কোল, আর ওপাশে আবার এপাশে বংশর চ্যাট, আর ওই কোচি একটা ফেরেববাজের সে মিল্কমেডের কৌটো দিয়ে একটা মেয়েকে জিব্বার করে কত রকম অসভ্যতামি করে সব চালাচ্ছিল। এগুলোকে পাড়ার ইউটিজারের সব একটা মানে ইউটিজারগুলো এখন ওই সিপিএম পার্টিতে গিয়ে নাম লেখাচ্ছে। তো এইগুলোকে পার্টি যদি ব্যবস্থা না নেয় তাহলে ধরে নিতে হবে এই তো রাজ্য সম্মেলন আলো করে বসছিল। সবচেয়ে বড় কথা, ওই ভদ্রমহিলা ওই সব চ্যাট দিয়ে অভিযোগ করেছেন যে তিনি অনেক আগে এগুলো পার্টিকে জানিয়েছিলেন, তাহলে পার্টি কেন ব্যবস্থা নেয়নি এখনো? উনি উই ওয়ান্ট জাস্টিস, অভয়ার দ্রুত বিচার চাই, তা আপনাদের পার্টিতে বিচার চাইলে আপনারা কেন বিচার দেননি? অভয়াকে তো বিচার মমতা ব্যানার্জির পুলিশ 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে দিয়েছে, একের পর এক নারী নির্যাতনের ঘটনায় ফাঁসির আদেশ করিয়ে আনছে। আপনার পার্টির লোক আপনার আর এক পার্টি কমরেডকে অশ্লীল চ্যাট পাঠাচ্ছে, তিনি কমপ্লেন করছেন, মোহাম্মদ সেলিম এগুলো ধামাচাপা দিচ্ছেন, মোহাম্মদ সেলিম এই বিকৃত কামগুলোকে আড়াল করছেন। বলছি আজকে শিয়ালদা এবং হাওড়া থেকে হিন্দু সুরক্ষা মঞ্চ দুটো র্যালি করেছে মুর্শিদাবাদের ঘটনাতে। ওরম নতুন নতুন ক্লাব অনেক খোলে, ভোটের রাজনীতির সময় ওরম 2-4টে ক্লাব নতুন খোলে। আমরা কি বানের জলে ভেসে এসছি? আমরা জন্মসূত্রে হিন্দু নই? হিন্দু সুরক্ষা মঞ্চ আবার কি? হিন্দু সুরক্ষা মঞ্চ আমাদের এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান গোটা যারা থাকে গোটা বঙ্গবাসীর সুরক্ষা সারা ভারতের থেকে বেশি সুরক্ষা। হিন্দু সুরক্ষা মঞ্চ মানে এসব রাজনীতি করার জন্য এসব ক্লাব খোলে অনেকে। ওই যে বিজেপি নেতার সম্পত্তির বিষয় নিয়ে আপনি দৃষ্টি আকর্ষণ করেছিলেন, অভিযোগ ওই ইমেলের কপি আপনি পাঠিয়েছেন ইডি, সিবিআই, ডিজির কাছে। সেই প্রসঙ্গে জগন্ন চট্টোপাধ্যায় বলছেন যেটা ভুয়ো ইমেল আইডি ক্রিয়েট করা হয়েছে, এমন কোনো সম্পত্তির হদিস তাদের কাছে নেই, এবং কে বা কারা বিজেপির এটা তৈরি করছে তারা চিহ্নিত হয়ে গেছে, এগুলো মিথ্যা, তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। আমি তো পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। আমি তো একটা ইমেল দেখিয়েছিলাম, আমি তো নামটুকুও উচ্চারণ করিনি। আমি ওগুলো সত্য কিনা সে তো আমি নিজেই জানি না। আমি বলেছি বিজেপির মধ্যে থেকে এই ধরনের অভিযোগ উঠেছে, তাই এটা তদন্ত চাই, এবং আদৌ এই মেলটা ঠিক কিনা, মেলে যা লেখা আছে ঠিক কিনা। আমি তো সেগুলো দিয়ে চিঠি দিয়েছি, রাজ্য পুলিশের ডিজিকে দিয়েছি, ডিআইজি সিআইডিকে দিয়েছি, ডিরেক্টর সিবিআইকে দিয়েছি, ডিরেক্টর ইডিকে দিয়েছি, তারা খতিয়ে দেখবেন। আমি তো নাম বলিনি, এবং আমি ইমেলের কপি মিডিয়ার কোনো বন্ধুকে দিইনি, কারণ যেটা সত্য কি সত্য নয় জানি না, আমি কেন একজনকে অকারণ মেলাইন করতে যাব। কিন্তু আবার কেউ যদি পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে, সে আমি কি করব? সিঙ্গুরের মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য স্টেটমেন্ট দিয়েছেন যে চাকরি দেওয়ার মাধ্যমে দলের জন্য অর্থ সংগ্রহ করতে বলা হয়েছে, তাতে রাজি ছিলাম না, সম্ভবত সে কারণেই আমাকে শিক্ষামন্ত্রী থেকে কৃষি মন্ত্রীতে সরিয়ে দেওয়া হয়েছিল। বলতে পারবো না, আমি একেবারেই বলতে পারবো না। ওনাকে কে বলেছিল যে হাওয়ায় কথা না বলে, কে বলেছিল, কাকে বলছে, নামগুলো বলতে বলুন। এই হাওয়ায় কথা বলে কোনো লাভ আছে? উনি মানে এরম তো তাহলে তো অভিযোগ আসবে এখন পার্টি বিক্ষুব্ধ, বা পার্টিতে উনি আছেন কি না আমি পুরো স্পষ্টভাবে জানি না, যে তারা পার্টিকে মেলাইন করার জন্য বলছেন কি না। কিন্তু যদি ওনাকে কেউ বলে থাকে তুমি নাম বলুন,
যে এই ব্যক্তি আমাকে এইটা বলেছিলেন। হাওয়া এইসব কথা বলছেন কেন? বিরোধীরা বারবার বলছেন শালবনীতে ইতিপূর্বে বিভিন্ন সময়ে বহু প্রকল্পের শিলান্যাস হয়েছে, সেগুলো বাম জমানায় হয়েছে, তৃণমূল জমানায় হলে সেগুলো হয়। এবারেও নাকি সে ধরনেরই কিছু হতে পারে? আরে সবে শিলান্যাসটা হলো, বাম জমানায় যে শিলান্যাস হয়েছে শালবনীতে ওনারা করতে পারেননি, তা তৃণমূল জমানায় যেটা শিলান্যাস হয়েছে সেটা করতে দিন। আর ওই এলাকায় গিয়ে দেখুন, জঙ্গলমহল বা ওই বেলটায় পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, কতগুলো শিল্প নতুন তৈরি হচ্ছে, শিল্প তালুক, শিল্প পার্ক, সেগুলো না দেখলে চোখে বিশ্বাস করবেন না। সেগুলোকে বিরোধীদের গিয়ে দেখে আসতে বলুন না। শুধু ওই সন্ধ্যাবেলা টিভি টক শো আর ফেসবুকে দুটো কমেন্ট করলে হবে? আমার একটা লাস্ট কোয়েশ্চেন করলাম, সেটা হচ্ছে সুকান্ত মজুমদার, তিনি একটা অভিযোগ করছেন যে তার স্ত্রী 2008 সালে স্কুল সার্ভিস কমিশন দিয়ে চাকরি পেয়েছেন, কিন্তু তিনি মাইনে পাচ্ছেন না, এই সরকার তার স্যালারি বন্ধ করে দিয়েছে। এটা হতে পারে না। মানে স্যালারি বন্ধের কেস, মানে এইভাবে তো ওনার স্ত্রী বলে স্যালারি বন্ধ, একদমই এসব কোনো প্রশ্নই নেই। মানে এটা কোথাও সেই স্কুল বা প্রধান শিক্ষকের সঙ্গে যদি একটু কথা বলে নেন, কোথাও কোনো টেকনিক্যাল কোনো সমস্যা আছে কিনা। সুকান্ত মজুমদারের স্ত্রী বলে বেতন বন্ধ হবে, এ কাজ মানে প্রশ্নই ওঠে না। একদম হাস্যকর কথাবার্তা। আমার মনে হয় উনি যদি ওনার স্কুলেরই প্রধান শিক্ষক বা শিক্ষিকা যিনি আছেন তার সঙ্গে কথা বলে নেন, তাহলে এই ধরনের ভুল ধারণা থাকবে না।